বিয়ের আগে রক্ত পরীক্ষার মাধ্যমে থ্যালাসেমিয়া মুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডক্টর এজেডএম জাহিদ হোসেন। সকালে রাজধানীর মালিবাগে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে থ্যালাসেমিয়া ফাউন্ডেশন হাসপাতালের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, রক্ত পরীক্ষাই পারে সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করতে। সিফাত ফারুকের প্রতিবেদনে বিস্তারিত। বংশগত মারণ রক্তরোগ থ্যালাসেমিয়া। বাংলাদেশে থ্যালাসেমিয়া অত্যন্ত উদ্বেগজনক অবস্থায়। বর্তমানে দেশে প্রায় ৬০ থেকে ৭০ হাজার থ্যালাসেমিয়া রোগী রয়েছে। প্রতি বছর অসংখ্য শিশু এই রোগ নিয়ে জন্মগ্রহণ করছে। আর নয় আড়ালে শনাক্ত হোক অজানা রোগী, পাশে দাঁড়াই অবহেলিতদের স্লোগান সামনে রেখে এই রোগ সম্পর্কে সচেতনতা বাড়াতে সারা বিশ্বের মতো বাংলাদেশে পালিত হচ্ছে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস। দিবস উপলক্ষে সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেন, থ্যালাসেমিয়া কোনো অভিশাপ নয়, এটি প্রতিরোধযোগ্য রোগ। বিয়ের আগে ছেলে মেয়ের রক্ত পরীক্ষা নিশ্চিত করলে আগামী প্রজন্মকে মরণ ব্যাধি থেকে রক্ষা করা সম্ভব। গাইডলাইনটা যদি আমাদের করা থাকতো যে আমাদের দেশে বিয়ে হতে হলে সবার হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ ব্লাডের কিছু কিছু পরীক্ষা অবশ্য করণীয়। বিয়ে পরবর্তীতে একটি অসুস্থ বাচ্চা যেটাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে কষ্টকরভাবে, এবং যেটার জন্য প্রচুর সামাজিক এবং অর্থনৈতিক সীমাবদ্ধতা থাকবে, কাজে সেইটার চেয়ে না হওয়াটা ভালো না। মন্ত্রী বলেন, স্বাধীনতার এতদিনেও থ্যালাসেমিয়া রোধে সরকারি উদ্যোগে কোনো কার্যকর ব্যবস্থা তৈরি হয়নি। তবে বর্তমান সরকার মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। খুবই আনফরচুনেট যে স্বাধীনতার ৫৫ বছর পার হয়ে গেছে আমাদের। সো এখন পর্যন্ত আমরা থ্যালাসেমিয়া রোগীর চিকিৎসার জন্য সরকারিভাবে বাংলাদেশের প্রত্যেকটা মেডিকেল কলেজে, প্রাইভেট মেডিকেল কলেজ বাদই দিই, সরকারিভাবে বাংলাদেশের প্রত্যেকটা মেডিকেল কলেজেও আমরা সেই সুযোগ সৃষ্টি করতে পারি নাই। অর্থের অভাবে চিকিৎসা হবে না, এই সিনারিওটা আমরা বাংলাদেশে আমাদের বর্তমান সরকার রাখতে চায় না। এই সময় মন্ত্রী থ্যালাসেমিয়া রোগীদের সাথে কথা বলেন, জানান এই রোগ রোধে সবচেয়ে বড় প্রয়োজন জনসচেতনতা। এছাড়া বিয়ের আগে ছেলে মেয়ের রক্ত পরীক্ষায় সামাজিক বাধা এবং কুসংস্কারকে রুখে দেওয়ার আহ্বান জানান সমাজ কল্যাণ মন্ত্রী। জ্ঞানের অভাব, সবচেয়ে বড় জিনিস ইগনোরেন্স, মূর্খতা, যার জন্য মানুষের মধ্যে কুসংস্কার আসে। সিফাত ফারুকি, ৭১, ঢাকা। দেশে ২ কোটি মানুষ থ্যালাসেমিয়ার বাহক। প্রতি বছর এই রোগ নিয়ে জন্ম নিচ্ছে 12 থেকে 15 হাজার শিশু। এমন বাস্তবতায় বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশে পালিত হচ্ছে থ্যালাসেমিয়া দিবস। চিকিৎসা নয়, থ্যালাসেমিয়া প্রতিরোধের উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। এজন্য 2 জন থ্যালাসেমিয়ার বাহকের মধ্যে বিয়ে করা থেকে বিরত থাকার আহ্বান তাদের। আহসান হাবিবের তোলা ছবিতে হিমেল মাহবুবের প্রতিবেদনে বিস্তারিত। তোতা পাখি ডালিম গাছের মৌ, এত ডাকি তবু কথা কও না কেন বউ। ছড়ার তালে তালে শৈশব এগিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এই ছোট ছোট হাতগুলোতে এখন খেলনার বদলে সুচ, ক্যানোলা। কবিতার ছন্দ নয়, তাদের জীবন চলছে হাসপাতালের বিছানা আর রক্তের ব্যাগের হিসেব কষে। তবুও ছড়া থামে না। অসহ্য যন্ত্রণার মাঝেও বেঁচে থাকার স্বপ্ন ছাড়েনি মেহেনুমার মতো থ্যালাসেমিয়ায় আক্রান্ত এই শিশুরা। জন্মের 3 মাস পরে এটা ধরা পড়ছে, আর তখন থেকে আমি ব্লাড দিচ্ছি। যখন ব্লাড শেষের দিকে হয়ে যায় তখন ও খাবার খাইতে পারে না। পাশের বিছানায় 2 বছরের হুজাইফার কোমলমতি 2 হাত সুই আর সিরিঞ্জের খোঁচায় যুদ্ধ করে চলেছে। জন্মের 1 বছর পর তার থ্যালাসেমিয়া শনাক্ত হয়। 1 বছর পর থেকে রক্ত দিতে হইতেছে, আর রক্ত দিতে আসলে খরচপাতি আছে। থ্যালাসেমিয়া একটি জন্মগত রক্তরোগ। এটি বাবা মায়ের কাছ থেকে জিনের মাধ্যমে সন্তানদের মধ্যে ছড়ায়। বাহক কিন্তু কোনো অসুস্থতা না। 2 জন বাহকের যদি বিয়ে হয়, বাবা এবং মা, তাহলে তাদের কোনো কোনো সন্তান থ্যালাসেমিয়া নিয়ে জন্মগ্রহণ করে। রক্ত যখন কমে যায় তাদের গ্রোথ হয় না, লম্বা হয় না, চেহারা বিকৃত হয়ে যায়, জীবনটা ভালো খুব কষ্ট নিয়ে তারা বেঁচে থাকে। রক্তে হিমোগ্লোবিনের মাত্রা ঠিক রাখতে নিয়মিত আক্রান্তদের রক্ত দিতে হয়। এই রক্ত নিয়েই তারা বেঁচে থাকে। রক্ত নেওয়ার ফলে তাদের শরীরে অনেক আয়রন জমা হয়,
এবং আয়রনগুলো নিষ্কাশন করার জন্য আবার ওষুধ খেতে হয়। পুরোপুরি নিরাময়যোগ্য চিকিৎসা সেটা হচ্ছে বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট, যেটা আমাদের দেশে সম্ভব। 15 থেকে 20 লক্ষ টাকা দরকার, কিন্তু আমাদের রোগীরা সেই পরিমাণ টাকা ব্যয় করতে সক্ষম না। দেশের বেশিরভাগ জায়গায় এর চিকিৎসা না থাকায় দূর দূরান্ত থেকে সন্তানদের নিয়ে রাজধানীতে ছুটে আসেন হাজার হাজার বাবা মা। আমরা নোয়াখালী থেকে আসি, এখানে আইসা ব্লাড দেওয়া, তারপরে ব্লাড ম্যানেজ করা, এটা খুব কঠিন, ব্যয়বহুল খরচ। যাতায়াত, রক্ত দেয়া আর ওষুধ সব মিলিয়ে অনেক খরচ এই রোগের চিকিৎসায়। একটা রোগীর পিছনে বয়স এবং ওজন ভেদে 10,000 থেকে 25-30 হাজার টাকা পর্যন্ত খরচ করতে হয়, যা আমাদের মধ্যবিত্ত পরিবারের পক্ষে সম্ভব না, যে কারণে অনেক রোগীরা জীবন ঝরে যাচ্ছে। তাই এই রোগ প্রতিরোধে গুরুত্ব দেওয়ার আহ্বান চিকিৎসকদের। তো আমাদেরকে এখন এগিয়ে আসতে হবে থ্যালাসেমিয়া প্রতিরোধের দিকে, আর এই জন্য প্রয়োজন স্ক্রিনিং প্রোগ্রাম। এই স্ক্রিনিং প্রোগ্রামের জন্য আমরা করতে পারি স্কুল এবং কলেজের ছাত্রছাত্রীদের জন্য টেস্ট যেটা করি, হেমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস করে জেনে নিতে পারি কারা বাহক কারা বাহক নয়। এই টেস্টেরও তো একটু খরচ আছে, প্রায় 5-6 হাজার টাকা। তো এটাও তো সব মানুষের পক্ষে বহন করা সম্ভব না। তো এই ব্যাপারে আমরা আসলে সরকারের কাছে আহ্বান জানাচ্ছি, দেশের সর্বপ্রান্তে যেন এই পরীক্ষাটা সহজলভ্য করা হয়। সবাইকে অ্যাওয়্যার করতে পারি এবং ক্যারিয়ার ডিটেক্ট করতে পারি, বাহক নির্ণয় করতে পারি, বাহকে বিয়েটা বন্ধ করতে পারি, তাহলে কিন্তু আর রোগটা হবে না। থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের চিকিৎসা চালিয়ে যেতে কয়েকটি সংগঠন কাজ করছে। এসব শিশুর পাশে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান তাদের। হিমেল মাহবুব, 71, ঢাকা। হামি শিশুদের পাশাপাশি বড়রাও আক্রান্ত হচ্ছে বলে জানিয়েছেন মহাখালী ডেডিকেটেড হাসপাতালের চিকিৎসক হুমায়রা জেসমিন তৃষা। হামি 2 বছরের কম বয়সী বাচ্চারা সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে বলে তিনি জানান। এমন পরিস্থিতিতে হাসপাতালগুলোতে আইসিইউ সংকটের অভিযোগ করেছেন কেউ কেউ। চিকিৎসা সংকটের এমন অবস্থা নিয়ে ক্ষোভ জানিয়েছেন অভিভাবকরা। মামুন হোসেনের রিপোর্টে বিস্তারিত। মোহাম্মদ আলাউদ্দিন এসেছেন নোয়াখালীর সুবর্ণচর থেকে। 6 মে থেকে নাতিকে রেখেছেন মহাখালীর ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালের আইসিইউতে। কালকে থেকে আইসিইউতে কভার করতেছে, এরা বলতেছে আমাকে ইয়েতে নেওয়ার জন্য, লাইফ সাপোর্টে। গত রাতে শিশুটির অবস্থা আরও খারাপ হলে লাইফ সাপোর্টে নেওয়ার কথা বলেন কর্তব্যরত চিকিৎসক। তবে সেখানে আইসিইউ না পেয়ে হাসপাতালে ঘুরছেন তিনি। বলছে যে আপনার বাচ্চার অবস্থা খুবই খারাপ, সন্ধ্যা পর্যন্ত আল্লাহ জানে বাচ্চা টিকে কিনা, সেটা আল্লাহ ভালো জানে। এই পর্যন্ত আর কি আপনি দেখেন দ্রুত কোনো জায়গায় কোনো ব্যবস্থা করতে পারেন কিনা। আইসিইউ সংকট নিয়ে অভিযোগ করেছেন হামে চিকিৎসা নেওয়া শিশুর এই অভিভাবকও। তার অভিযোগ, আইসিইউ না পেয়ে সাধারণ বেডে চিকিৎসা নিতে হয়েছে বাচ্চাটির। একমাত্র ওষুধ দিলে আসে, আর না হলে ধরেন ডাকলে আসে। 2 সময় আসে, 2 সময় আসে না, 2 সময় বিরক্ত হয়, 2 সময় অনেকবার যাইতে হয়, আপু একটু আসেন, আপু একটু আসেন। মাঝে মধ্যে ওই যে যারা ক্লিনার আছে ওনারা এসে কাজ করে দিয়ে যায়, মাঝে মধ্যে নাস্তা আসে, সবসময় আসে না। চিকিৎসা ব্যবস্থার এমন সংকট নিয়ে ক্ষোভ জানিয়েছেন অনেকেই। ও তো ছোট বাচ্চা, এখন আমরা বড় মানুষই তো একটা বেশি 2টা সুই দিয়ে দিলে সহ্য করতে পারি না, কিন্তু ওরে পাইতেছে না। এখানে আরও অনেক বাচ্চারা আমি শুনলাম এরকম হয় যে সুই দিতে পারে না ওনারা। এই বাচ্চাটারও, এই পাশের সিটের বাচ্চাটারও 12বার নাকি ছিদ্র করছে হাতের মধ্যে, তারপর রক্ত যা পায় না। মতো করতে গেছে কেনা না, পায় নাই, 4 হাত পয় করছে, পরে এটা দিছে। এটা দেওয়ার পরে একদিন ছিল, সেওর পরে কালকে মনে করেন 2 দিন ছিল, মানে রাত্রে আসছে, সারাদিন গেছে, কালকে সকালবেলা স্যালাইন দিছে, পাও ফুলে গেছে। আপনি যদি ডাক দিতে যান, বলে আসতেছি বলে মানে আর আসেই না, ওদের কাছে যাওয়া লাগবে, কয় আপনি আসেন, মানে স্যালাইন নিয়ে এগুলি কি নিয়ে সহ যাওয়া যায়। মহাখালীর ডিএসসিসি ডেডিকেটেড হাসপাতালে শিশুদের জন্য আইসিইউ বেড রয়েছে 56টি। তার মধ্যে ভর্তি 50 শিশু। 5 মাস 6 মাস বয়সী বাচ্চাও আছে, তবে 2 বছরের নিচের বাচ্চার সংখ্যা বোধহয় একটু বেশি। আইসিইউতে আছে আমাদের বেড হচ্ছে 56, আইসিইউ বা এইচডিইউ। ওখানে প্রতিদিনই প্রায় 50টার মতো রোগী থাকে। সরকারি হাসপাতালগুলোতে আইসিইউ শয্যা সীমিত হওয়ায় শিশুদের জন্য বিশেষায়িত আইসিইউ সংকট পরিস্থিতিকে আরও কঠিন করে তুলছে। মামুন হোসাইন, 71, ঢাকা। দেশে হাম পরিস্থিতি ক্রমে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। প্রতিদিন বাড়ছে শিশু মৃত্যু এবং আক্রান্তের সংখ্যা। এদিকে সিলেটে গত 24 ঘন্টায় হাম এবং এর উপসর্গে 4 শিশুর মৃত্যু হয়েছে। এমন পরিস্থিতিতে হাম প্রতিরোধে শিশুদের টিকা নিশ্চিত করতে সবাইকে আহ্বান জানাচ্ছে স্বাস্থ্য বিভাগ। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত।
সিলেটে হামের উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় 4 শিশুর মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে এসব শিশুদের বয়স 1 বছরের কম। এ নিয়ে সিলেট বিভাগে মৃতের সংখ্যা দাঁড়ালো 24 জনে। আসলে এটি একটু আতঙ্ক এবং উদ্বেগের বিষয়। যে পরিপ্রেক্ষিতে আমরা অভিভাবকদেরকে অনুরোধ করব, আপনারা জানেন সারা দেশে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন চলছে। আপনার বাচ্চার বয়স যদি 6 মাস থেকে 4 মাস 29 দিন হয়ে থাকে তাহলে বাচ্চাকে টিকাদান কেন্দ্রে নিয়ে হামের টিকাটি দিয়ে থাকবেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করে হাম উপসর্গ নিয়ে 9 শিশু ভর্তি হয়েছে। রোগীদের জন্য আলাদা ওয়ার্ড ও 2 শিশু ওয়ার্ডে আলাদা হাম কর্নার করা হয়েছে। বাড়ানো হয়েছে আইসিইউ বেড সংখ্যা। বরিশাল শেরেবাংলা মেডিকেলে শিশু বিভাগে চিকিৎসা নিচ্ছে 158 জন। শিশুদের স্বজনরা জানান একটি বেডে 3 থেকে 4 জন শিশুকে রাখতে হচ্ছে। বাধ্য হয়ে হাসপাতালের বারান্দায় চিকিৎসা নিচ্ছেন অনেকে। সিট পেয়ে তাই বারান্দায় আছে অনেক মানুষ হইতে। পটুয়াখালীতে প্রতিদিন হাসপাতালে আসছেন নতুন রোগী। এর মধ্যে প্রাপ্তবয়স্করাও রয়েছেন। 40 বেডের বিপরীতে এখন প্রতিদিন গড়ে শতাধিক রোগী থাকছে 250 বেড মেডিকেল হাসপাতালটিতে। ঠান্ডা ছিল, ঘাও ছিল, জ্বর ছিল, অনেক পাতলা পায়খানা ছিল। 3 দিন ধরে ট্রিটমেন্ট চলে, একটু সুস্থ বোঝা যায় আর কি। এই যে 5 দিন পর্যন্ত প্রথম জ্বর ছিল, পরে বাসায় গিয়ে চিকিৎসা করছি, পরে মশুর স্যারের দেখাইছি, দেখানোর পরে ধরা পড়ছে। আমাদের 45 সিটের বিপরীতে প্রায় 200 বাচ্চা থাকে। প্রত্যেকটা সিটে 5 থেকে 6টা করে শিশু রাখা হয়, যে একটা অমানবিক পরিস্থিতি। তো আমরা চাচ্ছি যে শিশু ওয়ার্ডটা যদি আমরা নতুন ভবনে দ্রুত স্থানান্তর করতে পারি, তাও আমাদের শিশু সেবা চিকিৎসায় কিছুটা লাঘব হবে। বরগুনায় আশঙ্কাজনক হারে বেড়ে চলছে হাম আক্রান্তের সংখ্যা। জেলায় এখন পর্যন্ত মোট হাম রোগীর সংখ্যা 438 জন। বরগুনা 250 শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন 37 জন। শান্তা ইসলাম, 71। সিলেটের হাম পরিস্থিতির আরো খবর জানাবেন সহকর্মী মোহিত দিদার। সরাসরি তার সঙ্গে যুক্ত হব। দিদার, গত 24 ঘন্টায় হাম এবং এর উপসর্গে সিলেটে 4 জন শিশুর মৃত্যু হয়েছে। কি বলছেন আসলে বিশেষজ্ঞরা? প্রকৃত কারণ হিসাবে কাকে চিহ্নিত করছে এবং সব মিলিয়ে বিস্তারিত কি বলছেন তারা? নুসরাত, সিলেটে যত সময় যাচ্ছে হামের প্রাদুর্ভাব বাড়ছে। গত 24 ঘন্টায় 4 শিশুর মৃত্যুতে আসলে স্বাস্থ্য বিশেষজ্ঞ যারা আছেন সাধারণ মানুষকে অনেকটা ভাবিয়ে তুলেছে। এবং গত 24 ঘন্টায় 4 জনের মৃত্যুতে সর্বমোট সিলেট বিভাগে 24 জন শিশুর মৃত্যু হয়েছে। এবং বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের কর্তৃপক্ষ। এবং গত বৃহস্পতিবার থেকে আজকে সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টার যে সিলেট আমাদেরকে যে তথ্য আছে, সেই তথ্যটি হচ্ছে যে মোট চিকিৎসাধীন রয়েছেন 214 জন রোগী এবং 1 জন ল্যাবের শনাক্ত হয়েছেন হাম রোগে। আমি একই সময় সিলেটে 53 জন সন্দেহজনক রোগী ভর্তি হয়েছেন। এখন পর্যন্ত 142 জন ল্যাবে নিশ্চিত হয়েছে হাম রোগী। এবং মারা যাওয়া যে শিশুগুলো 4 জন শিশু ছিলেন তারা সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চলের। এবং সিলেটে সন্দেহভাজন 242 জন রোগী এখন পর্যন্ত ভর্তি আছেন। শহীদ শামসুদ্দিন হাসপাতালে আছেন 104 জন এবং সিলেট এমএজি মেডিকেল কলেজ হাসপাতালে আছেন 10 জন, সুনামগঞ্জে 58 জন, হবিগঞ্জে 15 জন এবং মৌলভীবাজারে 17 জন। এবং সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে এখনও চিকিৎসাধীন রয়েছেন। সিলেট আরেকটি তথ্য আপনাকে জানিয়ে রাখি যে সিলেট বিভাগে যে 13 লাখ শিশুকে যে টিকা দেওয়ার ছিল, প্রায় 12 লক্ষ শিশুকে টিকা দেওয়া হয়েছে, 96% দেওয়া হয়েছে। আমরা বিভিন্ন স্বাস্থ্য বিশেষজ্ঞদের সাথে কথা বলেছি এবং এই জায়গায় মেডিকেল অফিসার, আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মিজানুর রহমানের সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে এখন যেভাবে বাড়ছে কেউ যে আতঙ্কিত না হয় সচেতন হওয়া প্রয়োজন। এবং যে জিনিসটা হচ্ছে সবচেয়ে গুরুত্ব হচ্ছে যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য তিনি বলেছেন। এবং যাদের সর্দি কাশ হবে সাথে সাথে যে পার্শ্ববর্তী স্বাস্থ্য ক্লিনিকে ভর্তি হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন। দিদার, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, সিলেটের হাম পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী দিদার।
বাবা মায়ের মতের বিরুদ্ধে সংসার শুরু, সেই স্বামীকে সন্দেহ করা হচ্ছে হত্যাকারী হিসেবে। যদিও স্বামীর পরিবারের দাবি এটি অভিমানে আত্মহত্যার ঘটনা, আর মেয়েটির পরিবারের অভিযোগ যৌতুকের দাবি পূরণ না করায় পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। স্বামীকে প্রধান আসামি করে আদালতে মামলাও করেছে নিহতের পরিবার। বিস্তারিত জানাচ্ছেন সুমন তানভীর, ক্যামেরায় ছিলেন ফজলে রাব্বি। আপনারা আলহামদুলিল্লাহ কবুল বলছেন, আরেকবার বলুন। দৃশ্য দুটির সময়ের ব্যবধান খুবই অল্প। বাবা মায়ের অবাধ্য হয়ে বুক ভরা স্বপ্ন নিয়ে ঘর বেঁধেছিলেন মাত্র 4 মাস আগে। ভাগ্যের নির্মম পরিহাসে গত 27 এপ্রিল স্বামীর ঘরে লাশ হয়েছেন সুরাইয়া নামের এই শিক্ষার্থী। মেয়েকে স্বামীর ঘরে এসে কিভাবে পেয়েছিলেন সেটি দেখাচ্ছিলেন সুরাইয়ার মা। এরকম শোয়া এইখানে, তবে বেশিক্ষণ আবেগ ধরে রাখতে পারেননি। তাদের অভিযোগ, যৌতুকের দাবিতে দীর্ঘদিন ধরেই সুরাইয়ার ওপর অমানবিক নির্যাতন করা হয়েছে আর হত্যা করা হয়েছে পরিকল্পিতভাবে। আব্বু আমার বাইরে পাঠাইছে, ও গেট নক করছে, কেউ একটা মানুষ গেট খুললো না। ওর 11টা বাজে আব্বু আমারে ফোন দিয়ে বলে তোর বোন তো মারা গেছে। ও শাশুড়ি নিজের মুখে জবানবন্দি দিছে যে ও যাইতে চাইছে, আমরা যাইতে দেই নাই। একই বাসায় ভিন্ন ভিন্ন ফ্ল্যাটে থাকতেন সুরাইয়া এবং তার মা বাবা। তাদের প্রশ্ন, মেয়ে ফাঁস নিয়ে আত্মহত্যা করে থাকলে কেন তাদের না জানিয়ে মরদেহ ফ্যান থেকে নামানো হয়েছে। যদিও ভিন্ন কথা বলছে সুরাইয়ার স্বামীর পরিবার। কেউ দেখি না ঝুলন্ত, এইখানে সেম এখানে একদম ফেলানো লাশটা, সেই ছবিটা হলো ওইখানকার। কিন্তু এখানে একটা ছবি তুলছিল আমাদের 5 তলার এক মহিলা, এর ছেলে ওই মোবাইলটা কাইরা একদম সাথে সাথে ডিলিট করে ফেলছে। ওরা এইভাবে করে 4টা ছেলে, ওরা হিসাব হলো ঘরের মধ্যে কোনো ফার্নিচার করব না, যৌতুক নিব। আমরা তো চেষ্টা করব, সে এখন কিছু করছে তাড়াতাড়ি নামায়, আমরা আমাদের ঘরে বউ না, বুঝেন না, আমরা চেষ্টা করব না ওরে। তদন্তকারী কর্মকর্তা বলছেন, ময়না তদন্তের প্রতিবেদন পেলেই স্পষ্ট হবে প্রকৃত ঘটনা। এসে কিভাবে পেয়েছিলেন মরদেহটা? না আমরা নিতে পেয়েছি, পোস্টমর্টমে পাঠাইতে রিপোর্ট কি আছে, তারপরে আমরা মন্তব্য করতে পারবো না। স্বামীকে প্রধান আসামি করে এরই মধ্যে আদালতে মামলা দিয়েছে সুরাইয়ার পরিবার। সুমন তানভীর, 71, ঢাকা। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশের উদ্দেশ্যে পাঠানো হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার রওনা হয়। দূতাবাস থেকে জানা গেছে, ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাত 8:50 এমিরেটসের ফ্লাইটে বৃষ্টির মরদেহ নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। এ সময়ে বিমানবন্দরে ফ্লোরিডার মায়ামির বাংলাদেশ কনস্যুলেটের একজন প্রতিনিধি উপস্থিত ছিলেন। মরদেহ দেশে পাঠানো থেকে শুরু করে পুরো প্রক্রিয়া দূতাবাস সম্পন্ন করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরামর্শ অনুযায়ী। মরদেহ ঢাকায় পৌঁছাবে শনিবার সকালে। এর আগে বুধবার ফ্লোরিডায় বৃষ্টির প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। দেশে একটি হতাশাগ্রস্ত গোষ্ঠী বিভিন্ন সময় সমাজকে অস্থির করে রাখতে চায় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নওগাঁর পতিশরে রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকীর আলোচনা সভায় তিনি কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ব মানবতার কবি। তার কবিতা সাহিত্যের মধ্য দিয়ে জীবন সাজাতে হবে। রবীন্দ্রনাথের জীবন আদর্শ সবাইকে অনুসরণ করার আহ্বান জানান তিনি। এর আগে সকাল 11টায় কাছারিবাড়ির দেবেন্দ্র মঞ্চে আয়োজিত রবীন্দ্র জয়ন্তীর আয়োজনের উদ্বোধন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় নওগাঁ জেলা প্রশাসন এই আয়োজন করে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সংস্কৃতি প্রতিমন্ত্রী উমর খৈয়াম সহ অন্যান্য অতিথিরা। যে একটা হতাশাবাদী গোষ্ঠী আছে, তারা সারাক্ষণ হতাশ হয়ে যায় এবং তারা বিভিন্নভাবে এই সমাজকে আবার আপনার অস্থির করে রাখতে চায়। আমি কোনো নির্দিষ্ট দল ব্যক্তির কথা বলতে চাই না, শুধু বলতে চাই যে আমাদের যে মূল জায়গাটা 1971 সালের স্বাধীনতা যুদ্ধ, আমাদের যে সক্রিয়তা, আমাদের যে স্বাতন্ত্র্য, আমাদের যে পরিচয় যে আমরা বাংলাদেশী, এই কথাটা আমাদের সবার আগে মনে রাখতে হবে। রবীন্দ্রনাথ আছে বিশ্ব মানবতার কবি এবং তার কবিতার মধ্য দিয়ে আমরা আমাদের জীবনকে সেভাবে ধীরে সাজাতে পারি। অনেক দুজনের জন্মের ব্যবধান প্রায় 300 বছর। বয়সের নৈকট্য নয়, তাদের সহাবস্থান সৃষ্টির গরিমায়। একজন আমাদের রবীন্দ্রনাথ, আরেকজন ইংল্যান্ডের জাতীয় কবি উইলিয়াম শেক্সপিয়ার। আর সেই যোগসূত্রে শেক্সপিয়ারের বাড়ির আঙিনায় ঠাঁই পেয়েছে রবীন্দ্রনাথের আবক্ষ মূর্তি। যেন তার উঠোনে দাঁড়িয়ে আছে বাঙালির সংস্কৃতির একজন দূত। রবীন্দ্রনাথের জন্মজয়ন্তীতে পার্থ সঞ্জয়ের প্রতিবেদন।
উদিলে তুমি বিশ্বকবি দূর সিন্ধু পারে, ইংল্যান্ডের দিকপ্রান্ত পেয়েছিল সেদিন তোমারে। বিশ্বকবি বলি যে রবীন্দ্রনাথকে, তিনি বিশ্বকবি শিরোনামে এই কবিতাখানি লিখেছিলেন উইলিয়াম শেক্সপিয়ারের মৃত্যুর ৩০০ বছর পূর্তিতে। এই কবিতাটি লিখেছেন, আমি যদি হিসেব করি বলি, ১১০ বছর আগে, এবং ১৯১৬ সালে। ঠিক এই ঘটনার ৫ বছর পর আবার রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে একটি বড়সড় অনুষ্ঠানের মধ্যে তিনি আবার এটিকে আবার প্রকাশ্যে আনলেন যে আমি আমাদের যে শিলাইদহে বসে বিশ্বকবিকে নিয়ে, বা যদি বলি যে শেক্সপিয়রকে নিয়ে একটি কবিতা লিখেছি। এই কবিতার যোগসূত্রেই শেক্সপিয়রের উঠোনে দাঁড়িয়ে আছেন রবীন্দ্রনাথ আবক্ষ মূর্তি হয়ে। স্ট্র্যাটফোর্ড আপন অ্যাভন, যে বাড়িতে জন্মেছিলেন উইলিয়াম শেক্সপিয়র, সেই বাড়িতেই রবীন্দ্রনাথকে আবিষ্কারের সময়টা যেন থমকে দাঁড়িয়েছিল পর্যটক মহুয়া রউফের। আমি যখন আমাদের রবীন্দ্রনাথকে দেখলাম, সঙ্গত কারণেই আসলে আমার কাছে মনে হয়েছে সময়টা বোধহয় থেমে গেছে আমার সামনে হঠাৎ করে। এবং রবীন্দ্রনাথ এমন একটি জায়গায় আছেন, সেটি সেই বাড়ির আঙিনার একটু এক কর্নারে, একটু আড়ালে, একটু ছায়ায়, অনেক গাছগাছালির ছায়ায়। ওখানে কিন্তু রবীন্দ্রনাথকে খুঁজে নিতে হয়। কেমন করে উইলিয়ামের স্মরণে লেখা রবীন্দ্রনাথের কবিতাখানি সংস্কৃতি আর কূটনৈতিক দূত হয়ে মুছে দিল প্রাচ্য ও প্রতীচ্যের সীমারেখা, সে কথাই বলছিলেন মহুয়া। কলকাতা আর্ট সোসাইটি হাতির দাঁতের ফলকের উপরে বাংলায় খোদাই করে সেই কবিতাটি পাঠিয়ে দিলেন ইংল্যান্ডে। এটিকে বলা হয় শেক্সপিয়র বার্থপ্লেস ট্রাস্ট, একটি সংগ্রহশালা, সেখানে এটি পাঠিয়ে দেওয়া হয়। মজার ব্যাপার হচ্ছে, একটা সময়, সেটি ৯০-এর দশকে, ভারতীয় যে দূতাবাস সেখানে আছে, তার কর্ণধার যখন সেখানে যান সেটি পরিদর্শনে, হঠাৎ তার সামনে আসে এই হাতির দাঁতের ফলকে যে এই রবীন্দ্রনাথের কবিতা, সেটি। তখন একটা উদ্যোগ নেওয়া হয় দুই পক্ষ থেকে, যে কিভাবে রবীন্দ্রনাথকে এখানে, রবীন্দ্রনাথের একটি আবক্ষ মূর্তি এখানে রাখা যায়। ভারতবর্ষ ও যুক্তরাজ্যের মধ্যে সাংস্কৃতিক সম্পর্কের যেন প্রতীক হয়ে আছেন রবীন্দ্রনাথ স্ট্র্যাটফোর্ড আপন অ্যাভনে শেক্সপিয়রের বাড়িখানিতে। সেই উঠানে যখন রবীন্দ্রনাথের একটি ভাস্কর্য, সেটি কিন্তু শুধু সম্মান নয়, সেটি একটি স্বীকৃতি। কিসের স্বীকৃতি? একটি ভিনদেশী দেশের সংস্কৃতিকে স্বীকৃতি জানানো, স্বীকৃতি দেওয়া। সেটি কি? সেটি আমাদের বাঙালি সংস্কৃতি। পার্থ সঞ্জয়, ৭১, ঢাকা। ন্যায় বিচার ও বৈষম্যহীন বাংলাদেশ করতে আন্দোলন হয়েছে, কিন্তু সরকার সেসবে গুরুত্ব না দিয়ে পুরনো পথেই হাঁটছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। শুক্রবার রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজ লীগের কেন্দ্রীয় দ্বিবার্ষিক সম্মেলনে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। ব্যবসা বাণিজ্য, শিল্প সহ সব খাতকে স্বাধীন রাখার পরামর্শ দেন তিনি। কোনো দেশের প্রেসক্রিপশন মেনে নেওয়া হবে না বলেও এ সময় হুঁশিয়ারি দেন তিনি। এ সময় রেলের বিশাল সম্পদ অব্যবস্থাপনার কারণে লোভের মুখ দেখছে না বলে অভিযোগ করেন তিনি। এ সময় রেল শ্রমিক সহ সব শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন মিয়া গোলাম পরওয়ার। উন্নয়নকে যদি বৈষম্যহীন করতে হয়, তাহলে জাতীয়ভাবে আপনি জরিপ করুন, সার্ভে করুন, কোথায় রেল লাইন নাই, কোথায় সড়ক যোগাযোগ, নানান নেটওয়ার্কের প্রয়োজন। ইনসাফপূর্ণ মানবিক বাংলাদেশ গড়ার জন্য এই সরকারকে সে দায়িত্ব পালন করতে হবে। এই জন্য যে জুলাই আগস্টের গণ আন্দোলন, গণ অভ্যুত্থানে আমাদের তারুণ্যের অজেয় শক্তিরা কিন্তু এই স্লোগানই দিয়েছিল যে উই ওয়ান্ট জাস্টিস, আমরা চাই সুবিচার, ন্যায় বিচার। সেই বৈষম্যহীন বাংলাদেশের জন্য সহস্রাধিক জীবন, ৩০-৪০ হাজার লোক আহত, ক্ষত বিক্ষত হলো। আপনারা সেই রক্তের উপর ক্ষমতায় বসে আপনারা আবার জাস্টিসের বদলে ইনজাস্টিস করতেছেন। বিরোধী দল গঠনমূলক সমালোচনা করলে গণতন্ত্র সুসংগঠিত হয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। দুপুরে রাজধানীর ফার্মগেট কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপির অঙ্গ সংগঠনের অনুষ্ঠানে ভেন্যু পরিদর্শনে গিয়ে কথা বলেন তিনি। উদ্দেশ্যমূলক সমালোচনাকে ষড়যন্ত্রের অংশ বলে উল্লেখ করেন রিজভী। বিরোধী দলকে তাই ষড়যন্ত্রমূলক নয়, গঠনমূলক সমালোচনা করার আহ্বান জানান তিনি। বিএনপির ৩টি অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে আগামীকালের সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবে বলেও তিনি জানান। তৃণমূল নেতাকর্মীদের নিয়ে সরকারের পরিকল্পনা এবং সে অনুযায়ী ভূমিকা পালন করতেই এই অনুষ্ঠানের আয়োজন বলেও জানিয়েছেন রুহুল কবির রিজভী।
গণতন্ত্র মানেই তো হচ্ছে সরকার তার কাজ করবে আর বিরোধী দল তার সমালোচনা করবে, এটাই নিয়ম এবং এটাই হওয়া উচিত। এটাই হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য। তো সেটা তো কেউ সমালোচনা করতেই পারে, তারা বিরোধী দল যারা আছেন তারা সেই সমালোচনাগুলো করবেন, তবে সমালোচনাটা যেন গঠনমূলক হয়। সমালোচনা যে আমাকে বিরোধিতা করতেই হবে এইটা ছাড়া আর কোনো কাজ নেই, সেটা তো গঠনমূলক হবে না, তখনই ষড়যন্ত্রের বিষয়টা আসে। দল এবং দলের যে সরকার ইতিমধ্যে ক্ষমতা আসার পরে এই 2 মাস বা 2 মাসে যে কার্যকর পদক্ষেপগুলো গ্রহণ করেছে, যে প্রতিশ্রুতি অনুযায়ী যে পদক্ষেপগুলো নিয়েছে, যে বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে, এই বিষয়গুলো তারা উপস্থাপন করবেন। জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগর উত্তরে আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন বিভিন্ন দল ও শ্রেণী পেশার 3 শতাধিক নেতাকর্মী। শুক্রবার সকালে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এই অনুষ্ঠান হয়। এ সময় তাদেরকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেয় দলের কেন্দ্রীয় নেতারা। এ সময় এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং দলটির উত্তরের মেয়র পদপ্রার্থী আরিফুল ইসলাম আদিব বলেন, ধারাবাহিকভাবে রাজধানী এবং রাজধানীর বাইরে দলে দলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এনসিপিতে যোগ দিচ্ছে। ভবিষ্যতেও এই প্রক্রিয়া অব্যাহত থাকবে। নেতাকর্মীরা নতুন বাংলাদেশ বিনির্মাণ এবং গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি জানান। শিগগিরই আরও 1000 গার্মেন্টস শ্রমিক ঢাকা মহানগর উত্তর এনসিপিতে যোগ দেবে বলেও তিনি জানান। আজকের যারা উপস্থিত হয়েছেন, বিশেষ করে আমাদের নতুন যোগদান যারা করেছেন তাদেরকে এনসিপির পক্ষ থেকে অভিনন্দন জানাই এবং আগামী দিনে নতুন বাংলাদেশ গঠনে আমরা সবাই একসাথে একটি নতুন বাংলাদেশ, বৈষম্যহীন, অন্তর্ভুক্তিমূলক এবং গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণে আমরা একসাথে কাজ করে যাব।